আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আফ্রিকা মহাদেশে একটা অঞ্চল আছে হর্নস অফ আফ্রিকা। হর্নস অফ আফ্রিকা, এই হর্নস অফ আফ্রিকা বলে যে দেশটি আছে, এখানে তোমার 4টি দেশ আছে। হর্নস অফ আফ্রিকা, এখানে 4টি দেশ আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমার দিতে পারে হর্নস অফ আফ্রিকায় কয়টি দেশ আছে, উত্তর 4টি দেশ। একদম স্পেসিফিক প্রশ্ন দিতে পারে, এবং এসেছো এখান থেকে প্রশ্ন। হর্নস অফ আফ্রিকায় 4টি দেশ আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই 4টি দেশ কারা। এখন দেখো সেই 4টা দেশ কারা। হর্নস অফ আফ্রিকার যে 4টি দেশ আছে, সেই 4টি দেশ হচ্ছে সোমালিয়া, সোমালিয়া। 2 নম্বর হচ্ছে জিবুতি, সোমালিয়া জিবুতি। 3 নম্বর হচ্ছে ইরিত্রিয়া, ইরিত্রিয়া। সোমালিয়া, জিবুতি, ইরিত্রিয়া। আর 4 নম্বর হচ্ছে ইথিওপিয়া, ইথিওপিয়া। সোমালিয়া, জিবুতি, ইথিওপিয়া, ইরিত্রিয়া, এই 4টা দেশকে বলা হয় হর্নস অফ আফ্রিকা। হ্যাঁ, তাহলে এই 4টা দেশ নিয়ে মানচিত্রে যে আকৃতিটা হয়, এটা শিংয়ের মতো। এই জন্য এটাকে বলা হয় আফ্রিকার শিং। তাহলে প্রশ্ন হতে পারে আফ্রিকার মানে আফ্রিকা মহাদেশের কয়টি দেশকে হর্নস অফ আফ্রিকা বলা হয়, 4টি দেশকে। কিংবা কোন 4টি দেশকে হর্নস অফ আফ্রিকা বলা হয়, এই 4টি দেশকে। এখন এই 4টি দেশের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ তথ্য যেটি মনে রাখবা, সেটা হচ্ছে যে এই আফ্রিকা মহাদেশের এই দেশটি সোমালিয়া। এই সোমালিয়া দেশটি যে কারণে আলোচিত, সেটা হচ্ছে জলদস্যু। তার মানে পরীক্ষায় তোমার দিতে পারে আফ্রিকা মহাদেশের কোন দেশটি জলদস্যুদের কারণে আলোচিত, সেটা হচ্ছে তোমার সোমালিয়া। এবং তোমরা প্রায় দেখতে পাও এই যে সোমালিয়ার জলদস্যুরা তোমার যেটিকে বলা হবে রেড সি, যেটি লোহিত সাগর, এই বেল্টে তারা প্রায় ডাকাতি করে, অর্থাৎ জলদস্যুতা করে। তারা সাগরে বিভিন্ন জাহাজকে, বিভিন্ন ট্রলারকে, হ্যাঁ, তারা কি করে আটকে রাখে, এটা মুক্তিপণ দাবি করে বা তাদের মালামাল লুণ্ঠন করে নেয়। সে সুবাদে সোমালিয়া দেশটি একটি আলোচিত। সোমালিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের হর্নস অফ আফ্রিকা অবস্থিত, জলদস্যুদের জন্য আলোচিত। ইরিত্রিয়া নিয়ে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, আসা উচিত না আমি মনে করি। জিবুতি, জিবুতি দিয়ে একটা প্রশ্ন বিসিএসসি আসছে যে চীন প্রথমবারের মতো তার নিজ দেশের বাইরে কোথায় সামরিক ঘাঁটি তৈরি করেছে, সেটা হচ্ছে জিবুতি। তাহলে জিবুতিতে চীন প্রথমবারের মতো তার সামরিক ঘাঁটি স্থাপন করেছে, জিবুতিতে। আর ইথিওপিয়া, এই ইথিওপিয়ার পূর্ব নাম ছিল আবিসিনিয়া, আবিসিনিয়া। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো, মহাদেশ ভিত্তিক তোমাদের তথ্যগুলো কিভাবে আসতে পারে। আসতে পারে মহাদেশ পরিস্থিতি নিয়ে, যেমন গতকালকে তোমাদেরকে যেটা বলছিলাম, আজকেও সেটা রিপিট করছি, কোন মহাদেশ কি নামে পরিচিত। তারপর আসতে পারে মহাদেশের অঞ্চলগুলো, সে অঞ্চলগুলোর মধ্যে কোন কোন অঞ্চল গুরুত্বপূর্ণ, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে হর্নস অফ আফ্রিকা, এই অঞ্চলটা বেশি গুরুত্বপূর্ণ, হর্নস অফ আফ্রিকা। এরপর যদি বলো যে স্যার আফ্রিকা মহাদেশের মধ্যে আর কি কি উল্লেখযোগ্য অঞ্চল আছে, আমি তো তোমাকে আগেই বলেছি, সাউদার্ন আফ্রিকাতে, সাউদার্ন আফ্রিকা আছে, নর্দার্ন আফ্রিকা আছে, ইস্টার্ন আফ্রিকা আছে, ওয়েস্টার্ন আফ্রিকা আছে, সেন্ট্রাল আফ্রিকা আছে। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নর্দার্ন আফ্রিকা। অর্থাৎ অর্থাৎ সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের, সেটা হচ্ছে নর্দার্ন, নর্দার্ন আফ্রিকা। এই নর্দার্ন আফ্রিকাতে তোমার 8টি দেশ আছে। এখন তোমাকে এই 8টি দেশ পড়তে আমি নিষেধ করছি, যেহেতু আমি নিষেধ করছি তারপর আমি লিখাচ্ছি। কিন্তু তোমাদের 8টি দেশ, এটা খুব বেশি মুখস্থ করার দরকার নেই। এই 8টি দেশ হচ্ছে, 1 নম্বর হচ্ছে মরক্কো, মরক্কো। 2 নম্বর হচ্ছে সুদান, মরক্কো, সুদান। 3 নম্বর হচ্ছে দক্ষিণ সুদান, মরক্কো, সুদান, দক্ষিণ সুদান। 4 নম্বর হচ্ছে তিউনিসিয়া, মরক্কো, সুদান, দক্ষিণ সুদান, তিউনিসিয়া। পশ্চিম সাহারা, পশ্চিম সাহারা, মিশর, আলজেরিয়া, লিবিয়া। পরীক্ষা তোমার প্রশ্ন আকারে যেখান থেকে আসতে পারে তার মধ্যে একটা জায়গা, সেটা হচ্ছে মরক্কো।
এই মরক্কো দিয়ে তোমরা যে তথ্যটা বেশি করে গুরুত্ব দিবা সেটা হচ্ছে যে এই মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত, রয়কার বয়কার ত রাবাত। একটু শুনে নাও, প্রয়োজন বোধে ভিডিওটা আবার শুনবা। এই তুমি মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। এই মরক্কোর রাজধানী রাবাতে 1969 সালে 1969 ওআইসি গঠিত হয়েছে, কিংবা ওআইসির প্রথম সম্মেলনটি হয়েছে মরক্কোর রাজধানী রাবাতে। দুটো তথ্য, মরক্কোর রাজধানী রাবাতে ওআইসির প্রথম সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। স্পেশালি মেনশন দ্যাট ওআইসির হেডকোয়ার্টার্স বা সচিবালয় বা সদর দপ্তর বা প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। আর মরক্কোর একজন বিখ্যাত পর্যটক, তার নাম হচ্ছে ইবনে বতুতা। তোমরা অনেকে নাম শুনছো ইবনে বতুতা। সে ইবনে বতুতা মরক্কোর একজন পরিব্রাজক ছিলেন। তার একটা বিখ্যাত বই আছে, বইটির নাম হচ্ছে কিতাব উর রেহলা। এই মরক্কোর পরিব্রাজক ভারতবর্ষ সম্পর্কে মন্তব্য করেছিল দোজকপুর নিয়ামত, অর্থাৎ ধন সম্পদে ভরপুর নরক। এ হচ্ছে সেই মরক্কোর বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা। তিনি বাংলায় এসেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। এই ইবনে বতুতা বাংলায় এসেছিলেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে, আর তিনি মরক্কোর নাগরিক ছিলেন। সুদান দিয়ে খুব বেশি তথ্য নেই, তবে দক্ষিণ সুদান দিয়ে তথ্য হলো যে দক্ষিণ সুদান হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ এবং জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ, একই সাথে দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ। দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা, বর্গীজ রস্যু বয়াকার, রাজধানী হচ্ছে জুবা। তাহলে পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? দক্ষিণ সুদান। জাতিসংঘের সর্বশেষ সদস্য কোনটি? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান কার কাছ থেকে স্বাধীন হয়েছে? সুদানের কাছ থেকে। কবে দক্ষিণ সুদান স্বাধীন হয়েছে? 2011 সালে। কবে জাতিসংঘের সদস্য হয়েছে? 2011 সালে। এই তারিখটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। 9 জুলাই 2011 সে স্বাধীন হয়েছে, 14 জুলাই 2011 সে জাতিসংঘের মেম্বার হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিউনিসিয়া। এখান থেকে তোমার বেশ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, অলরেডি এসেছে। তিউনিসিয়া বলে যে দেশটি, সে দেশটিতে 2011 সালে আরব বসন্ত এর সূচনা হয়েছে। আরব বসন্ত, এই জন্য আরব বসন্তের সূতিকাগার বলা হয় তিউনিসিয়াকে। তাহলে আরব বসন্ত এর সূচনা হয়েছে তিউনিসিয়ায়। এটা প্রাইমারি সেকেন্ড হাফে প্রশ্নটি আসছে। আরব বসন্ত হচ্ছে আরব বিশ্বের মানুষের গণজাগরণ, অর্থাৎ যে সমস্ত দেশের ভাষা আরবি, আরব দেশগুলোতে যে সমস্ত দেশের ভাষা আরবি, এই দেশগুলোকে বলা হয় আরব দেশ। এই দেশগুলোতে দীর্ঘদিন যাবত যারা ক্ষমতায় ছিল, তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য সেখানে যে আন্দোলন হয়েছিল, জনগণ যে আন্দোলনটি করেছিল, জনগণের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছিল, সে জাগরণকে বলা হয় আরব বসন্ত। তাহলে প্রশ্নটি হচ্ছে যে আরব বসন্তের সূত্রপাত হয়েছে কোন দেশে? তিউনিসিয়াতে। আরব বসন্তের সূতিকাগার বলা হয় কাকে? তিউনিসিয়াকে। আরব বসন্ত কি? এটা হচ্ছে এই আরব বিশ্বের মানুষের গণজাগরণ। যেমন 1969 সালে বাংলাদেশের মানুষের মধ্যে একটা গণজাগরণ তৈরি হয়েছিল স্বৈরশাসক আইয়ুব খানকে ক্ষমতাচ্যুত করবার জন্য। একই সাথে 68 সালের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার রাজবন্দীদের মুক্তির জন্য, যেটিকে বলে 1969 সালের গণ অভ্যুত্থান। এরকম একটা অভ্যুত্থান বা একটা জাগরণ হয়েছে আরব দেশগুলোতে, দ্যাট ইজ কল্ড আরব স্প্রিং, যেটা সূচনা হয়েছে তিউনিসিয়াতে। পশ্চিম সাহারা নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না, মিশর নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। মিশরকে বলা হয় নীল নদের দেশ, মিশরকে বলা হয় নীল নদের দান। আর মিশর এমন একটা দেশ যে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ। মিশরের রাজধানী হচ্ছে কায়রো, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর এই কায়রোতে একটা জায়গা আছে যার নাম হচ্ছে তাহরির স্কয়ার। তাহরির 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 স্কয়ার। তোমাদের গতকালকেও বলছিলাম, তোমাদেরকে আমি পেলাম আইসিইউ বা সিসিইউ এর রোগী হিসাবে। তোমাদেরকে কিন্তু আমি ক্যাবিনের রোগী হিসাবে পেলাম না, বা ওয়ার্ডের রোগী হিসাবে পেলাম না যে একটু ধীরে সুস্থ একটা ট্রিটমেন্ট দিব। এখন তোমাদেরকে ট্রিটমেন্ট দিতেছি হচ্ছে যেটাকে বলে বাইপাস সার্জারি, মানে হার্টের একবারে তোমার সার্জারি করতেছি, বাঁচলি বাঁচবা, না বাঁচলি না বাঁচবা। হ্যাঁ, এরকম একটা সার্জারি ট্রিটমেন্ট তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আইসিইউ বা সিসিইউ। হ্যাঁ, আচ্ছা,
কনফিডেন্স আমার ক্লাস করছো, হ্যাঁ ঠিক। নৌসিন আফরিন, আমি কনফিডেন্সে ক্লাস নিচ্ছি, কনফিডেন্সে আমি ভাইবা বোর্ডের দায়িত্বে ছিলাম, বিসিএস এর ভাইবা। হ্যাঁ আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, অসুবিধা নেই। এবার আসো মিশর। তাহলে মিশর সম্পর্কে মোটামুটি আমরা জানলাম, এবং সেই মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আর মিশরকে নীল নদের দেশ বলা হয়, নীল নদের দান বলা হয়। আর বিখ্যাত সুয়েজ ক্যানাল। হ্যাঁ ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। মিশরে একটা ক্যানাল অবস্থিত, দ্যাট ইজ কল্ড সুয়েজ ক্যানাল, মানে সুয়েজ খাল। এই সুয়েজ খাল মিশরে অবস্থিত, এটা মনে রাখবা। সিম্পল প্রশ্ন হতে পারে, সুয়েজ খাল মিশরে অবস্থিত। আর মিশর যে কারণে সবচেয়ে বিখ্যাত সেটা হচ্ছে পিরামিডের কারণে। হ্যাঁ মিশরকে পিরামিডের দেশও বলা হয়, মিশরকে বলা হয় পিরামিডের দেশ। হ্যাঁ আর মিশরের রাজধানী কায়রো যেটা, সেটাকে বলা হয় বাজারের শহর। হ্যাঁ মিশরের রাজধানী কায়রোকে বলা হয় বাজারের শহর। তাহলে তোমরা খেয়াল করো, কোন দেশের রাজধানী গুরুত্বপূর্ণ হিসাবে আমি রাজধানীর নামটা বলে দিচ্ছি, আবার কোন দেশটা কিন্তু তার ভৌগোলিক নামের কারণে গুরুত্বপূর্ণ। এভাবে যদি তোমরা প্রত্যেকটা দেশকে একইভাবে চিন্তা করো তাহলে ভুল হবে। কিছু দেশ আছে, সে দেশ আছে তাই আছে, থাকুক গে, এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই, থাকুক ওই দেশটা ওইভাবে থাকুক, কিন্তু সে দেশ নিয়ে তোমার পড়ার কিছু নেই। তারপরে প্রশ্নটি হচ্ছে আলজেরিয়া। এই আলজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। লিবিয়া, লিবিয়া দিয়ে বেশ কিছু প্রশ্ন তোমার দিতে পারে। বিশেষ করে লিবিয়ার একজন দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন একজন শাসক, তার নাম হচ্ছে মুয়াম্মার গাদ্দাফি। এই গাদ্দাফি, এই গাদ্দাফি ছিলেন লিবিয়ার শাসক, এটা একটা প্রশ্ন হতে পারে। লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপলি। হ্যাঁ গাদ্দাফি ছিলেন। হ্যাঁ স্যার কি জন্য সুয়েজ এবং পানামার মধ্যে বোঝাবেন? আচ্ছা আচ্ছা আমি তোমাকে, ঠিক আছে, সুয়েজ খাল এবং পানামা খালে আমি পরে কথা বলতেছি। তাহলে এটা হচ্ছে তোমার লিবিয়া। লিবিয়া হচ্ছে গাদ্দাফি, কর্নেল মোহাম্মদ গাদ্দাফি ছিলেন লিবিয়ার প্রেসিডেন্ট, এবং এই গাদ্দাফি লিবিয়ার যে দেশটি, সেই দেশটির রাজধানী হচ্ছে ত্রিপলি। ত্রিপলি এবং লিবিয়া দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। মোটামুটি একটা তথ্য আমরা উত্তর আফ্রিকার দেশগুলো সম্পর্কে জানলাম। এরপরে আফ্রিকা মহাদেশের সেন্ট্রাল আফ্রিকা, আফ্রিকা মহাদেশের সেন্ট্রাল আফ্রিকা এবং নর্দার্ন আফ্রিকার মাঝখানে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে সাব সাহারা অঞ্চল। সে সাব সাহারা অঞ্চল বা সাহারা অঞ্চল, এটার আরেকটি নাম হচ্ছে সাহেল, এটা বিসিএস এ আসছে, তোমাদের আসতে পারে। এবং এই যে সাহারা, এই সাহারা হচ্ছে আফ্রিকার একটা মরুভূমি, এবং আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমি। আর সাহারা অঞ্চলটি সাহেল নামে পরিচিত, সাহেল, সাহেল নামে পরিচিত হচ্ছে সাহারা অঞ্চলটি, সাব সাহারা অঞ্চল। সাহারা হচ্ছে আফ্রিকার একটা বিখ্যাত মরুভূমি, বা মরুভূমি সরি, বিখ্যাত সাহারা মরুভূমি কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। আচ্ছা আফ্রিকা মহাদেশের মধ্যে একটা দেশ আছে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তো সে দক্ষিণ আফ্রিকা তোমরা জানো, এটা সাউদার্ন আফ্রিকায় অবস্থিত। সে দেশটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা বলে যে দেশটি, এই দেশটি থেকে তোমার বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে। নাম্বার ওয়ান তথ্য হচ্ছে যে 342 বছর দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের শাসন চলেছে, মানে শ্বেতাঙ্গদের শাসন চলেছে। তাহলে দক্ষিণ আফ্রিকা, হ্যাঁ 28 বিসিএস এ প্রশ্নটি আসছে। তোমাদেরকে আমি লাস্টে একটা সাজেশন বলে দিব কোনগুলো বেশি করে পড়বা। দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গ শাসন 342 বছর ছিল, বলবৎ ছিল। দক্ষিণ আফ্রিকাতে শ্বেতাঙ্গ শাসন, শ্বেতাঙ্গ মানে যাদের অঙ্গ শ্বেত, অর্থাৎ শ্বেত বলতে সাদা, যাদের অঙ্গ শ্বেত তাদেরকে বলে শ্বেতাঙ্গ, শ্বেত অঙ্গ যাদের তাদেরকে বলে শ্বেতাঙ্গ, দ্যাট মিনস ইংলিশে বলা হয় হোয়াইট। আর যাদের অঙ্গ কালো বা কৃষ্ণ তাদেরকে বলে কৃষ্ণাঙ্গ। এই দক্ষিণ আফ্রিকাতে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গরা কর্তৃক, মানে শ্বেতাঙ্গ কর্তৃক কৃষ্ণাঙ্গরা 342 বছর ধরে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, বৈষম্যের শিকার হয়েছিল। তাহলে দক্ষিণ আফ্রিকায় 342 বছর শ্বেতাঙ্গ শাসন বিদ্যমান ছিল। দক্ষিণ আফ্রিকাতে একজন প্রেসিডেন্ট, তিনি প্রথম শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আসেন এবং শ্বেতাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এই যে নেলসন ম্যান্ডেলা, তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকায় একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে প্রথম ক্ষমতা গ্রহণ করেন, নেলসন ম্যান্ডেলা। তাহলে প্রশ্ন হতে পারে নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলার বিখ্যাত একটা গ্রন্থ, তার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেলসন ম্যান্ডেলার বিখ্যাত গ্রন্থ হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। লং ওয়াক টু ফ্রিডম, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত একটি গ্রন্থ। আচ্ছা, আমার নাম মিলন স্যার। হ্যাঁ, আমি মিলন স্যার। তুমি এখন শেষ মুহূর্তে আমার নাম জিজ্ঞাসা করতেছো পরীক্ষার চিন্তা বাদ দিয়ে। এটা তোমার পরীক্ষায় আসবে আসবে না? যে এনটিআরসি পরীক্ষার বিদ্যাবাড়ির কোর্সে গত সোমবারে বা রবিবারে যে স্যার ক্লাস নিয়েছিলেন তাহার নামটা কি? এটা তোর পরীক্ষা আসবে না, তাই না? হ্যাঁ, তারপর তোমাকে বললাম। তাহলে এ হচ্ছে দক্ষিণ আফ্রিকা সম্পর্কে মোটামুটি আমাদের একটা ইনফরমেশন। আচ্ছা, হ্যাঁ, এরপরে তোমাদের যে তথ্যটি পরীক্ষা আসবে সেটা হচ্ছে যে, যেটা আসতে পারে সেটা হচ্ছে যে তোমার ওয়েস্টার্ন আফ্রিকা এবং ইস্টার্ন আফ্রিকার কিছু দেশ আছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে সিয়েরা লিওন। তোমরা অনেকে জানো এই যে সিয়েরা লিওন, এই সিয়েরা লিওন বলে যে দেশটি আছে, সেই দেশটি হচ্ছে, বাংলা হচ্ছে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা। তাহলে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশ বাংলাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করেছে? সে দেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ সিয়েরা লিওন। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এই তথ্যটি তোমরা মনে রাখবা। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। একদম বেসিক তথ্য। আচ্ছা, এভাবে মোটামুটি আমরা যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি সেগুলো তোমাদের লিখালাম আফ্রিকা থেকে। তাহলে আমেরিকা গেল উত্তর এবং দক্ষিণ, তারপর গেল আফ্রিকা। এরপরে তোমার যে দেশটি, সে দেশটি হচ্ছে তোমার ইউরোপ মহাদেশ।